আমি যেহেতু অনুরোধ করেছিলাম দর্শক যারা কথা বলতে চান আমার সাথে, দমদম থেকে এই মুহূর্তে অরিজিৎ দাস এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরিজিৎ বাবু, ময়ূক বলছি, খুব সংক্ষেপে আপনার বক্তব্যটি বলুন। অরিজিৎ বাবু বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন, টেলিভিশনটা একটু মিউট করে নিয়ে বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ বলছি, এই যে টিভিতে দেখাচ্ছে যে ছবিটা, একজন একটা মেয়েকে মহিলাকে মারছে, হ্যাঁ মহিলাকে মারছে, তার বাড়ির লোক কেউ হবে বা পাড়ার প্রতিবেশী হবে, যে বাঁচাতে যাচ্ছে তাকেও যে মানছে না, তার সামনে এতগুলো লোক এসে, আমি বলছি যে তারা যে সবার সামনে এগুলো মারছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তারা কোনো প্রতিবাদ করছে না। ঠিক, এটা কি চলছে রাজ্য ওদের? ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অরিজিৎ বাবু। আমি এই প্রশ্নটা, আপনার যে প্রশ্ন যে এই কি চলছে বাংলাতে, এটা রাজপুত্র চন্দ্রের কাছেই যাই। রাজপুত্র, সত্যিই তো মানে এগুলো তো আমরা আফগানিস্তান বা পাকিস্তান বা পড়শি দেশে বিদেশে দেখি, আমার দেশে আমার বাংলাতে এই ছবি কেন দেখবো? না, যে ঘটনাটাকে কেন্দ্র করে এতগুলো যে ঘটনা না, যে ঘটনাগুলিকে, বেশ, যে ঘটনা প্লুরাল, আমি তুমি সবাই পড়েছি স্কুলে। এই মুহূর্তের চোপড়ার ঘটনাটা তো খুব চোপড়া শুধু নয়, চোপড়া নিয়ে এতক্ষণ আলোচনা করছি, চোপড়া, কোচবিহার, তমলুক, একের পর না না না, কে বলেছে কোচবিহারে? তোমরা কোচবিহারের কথা উঠছে, সেটা কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পশ্চিমবঙ্গের বুকে হয়? গোমাংসের সন্দেহে ভারতবর্ষের বুকে আর অন্য কোথাও মব লিঞ্চিং কখনো হয়নি। এই সমস্ত কথাটা তো বাতুলতা হয়ে যাবে। তাহলে বুদ্ধিজীবীদের তো উচিত দুটো ক্ষেত্রেই চুপ থাকা বা দুটো ক্ষেত্রেই কথা বলা। বেশ, আমার বক্তব্য হচ্ছে বুদ্ধিজীবী প্রসঙ্গে আমি পরে আসছি। প্রথমত বুদ্ধিজীবী কারা? আমার বক্তব্য হচ্ছে না তৃণমূল কংগ্রেসের দিকে, না না, এটা ব্যাপারটাই তো না, না, বুদ্ধিজীবী যে বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করেন সে বুদ্ধিজীবী। মানে যে যিনি টমেটো বিক্রি করেন তিনি বুদ্ধি দিয়ে ব্যবসাটা করেন না। কি যায় এখানে এই ব্যাপারটাই, যিনি এখানে ক্যামেরা চালাচ্ছেন তিনি বুদ্ধি, তো একটা কনজেকচার, একটা এনিগমা। কেন তাদেরকে মাথায় তুলে রেখে দিয়েছে? কথাটাই তো একটা এনিগমা, আমি জানি না। পরিষ্কার কথা হচ্ছে, আমি বলছি আরে একবার হচ্ছে রে ভাই। হ্যাঁ না না, ঠিক আছে, আমি অন্য কথা বলছি, বুদ্ধিওটা বুদ্ধি, ঠিক আছে মুশকিল, আমি অন্য কথা বলছি। একজন বিধায়কের কথা একটা গোটা পার্টির প্রতিফলন হতে পারে কি? তাই যদি হয় তাহলে কৌস্তবদের দলের লোক রাজা সিং বলছে সমস্ত সমাজের খারাপ লোকেরা, মিসক্রিয়েন্টসরা গোল টুপি মাথায় পড়ে, তাহলে সেই কথাটা বিজেপির কথা ধরে নিতে হবে, তাই নয় কি? সে বলছে শিলাজিৎ ৫,০০০ টাকা শিলাজিৎ পান খেয়ে তোমার বাড়ির বউদের আমার বাড়িতে পাঠাও, তাহলে সেই কথাটাকে বিজেপির কথা ধরে নিতে হবে? তা তো হতে পারে না। বিজেপি নিশ্চয়ই এগুলোকে তোমাকে জিজ্ঞেস করছি, বলছি এগুলো যে হতে পারে না, এবার আমাদের কি একটু সুবিধা হতো না এটা হতে পারে না ধরে নিতে, যদি সেই বিধায়কের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতেন? আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু এটাকে কন্ডেম করেছে। এই বক্তব্যটা কন্ডেমনেশন ধুয়ে জল খাবো না, ওরা তো বলে একটা ডিউ কোর্স রয়েছে। হ্যাঁ, সেটা কি? সেই ডিউ কোর্সটা কি জানতে চাই। এটাকে কন্ডেম করেছে, ভবিষ্যতে এটা শৃঙ্খলা একটা কমিটি কি ব্যবস্থা নেয়? এই যে মুসলিম রাষ্ট্র কথা যে বলাটা, এটা নিয়ে দলের কি স্ট্যান্ড? ওরে বাবা, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, পশ্চিম বাংলায় দাঁড়িয়ে মুসলিম রাষ্ট্র বলা, এই মুসলিম না না, এটা কোনো ছোট বিষয় নয়, এটা কোনো ছোট বিষয় নয়। ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যকে তারপরে শান্তি হচ্ছে না, এটা আপনাদের বিভাজন, একজন নির্বাচিত বিধায়ক, এছাড়া বিভাজনের কি তোমাদের বিধায়ক কথা? এই বিভাজন বলেনি স্যার, এই যে এমএলএ সে বড় মিথ্যাবাদী জেসিবি কে জাস্টিফাই করে থাকে। তৃণমূল কংগ্রেসের কথা বলা হয়েছে। ভারতবর্ষের মতো একটা দেশে অঙ্গরাজ্যে কেউ শুনতে পারে না। এক এক করে শোনো ভাই, শোনো না, যদি কি বলতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তোমার মতো তৃণমূলপন্থী বুদ্ধিজীবী হতেন, তাহলে ওনার কাছ থেকে আমরা খালি কন্ডেমনেশনটাই আশা করতাম, কেমন? কিন্তু যেহেতু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেহেতু একটা ক্রাইমকে খালি কন্ডেম করলে হয় না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এই শোনো, শান্ত হয়ে শোনো। দ্বিতীয় কথা হচ্ছে, শুভজিৎ যে কথাটা বললো, আমার মনে হয় ও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, তা হচ্ছে এই যে সালিশি সভা। দেখো, পশ্চিমবাংলার পঞ্চায়েত একটা সময় খালি ভারত না গোটা পৃথিবীতে একটা মডেল ছিল। যখন রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী, আমাদের চূড়ান্ত রাজনৈতিক বিরোধী, সেই সময় রাজীব গান্ধী পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মডেল থেকে বলেছিলেন যে গোটা দেশে এই মডেলে আমরা পঞ্চায়েত চালু করব। ইউগো স্যাভেজ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ছিলেন সেই সময়, তোমাদের মনে থাকবে 2005 সালে পশ্চিমবাংলার পঞ্চায়েতের মডেল দেখেছিলেন ভেনেজুয়েলা থেকে পশ্চিমবাংলায় এসে, এবং বলেছিলেন ল্যাটিন আমেরিকায় ভেনেজুয়েলার মধ্যে একটা দেশে আমরা পশ্চিমবাংলার মডেলে ত্রিস্তরীয় পঞ্চায়েত চালু করতে চাই। সেই পশ্চিমবাংলা আজকে খাপ পঞ্চায়েত আর সালিশি সভার পঞ্চায়েত হয়ে গেছে। একটা সময় তালিবানি স্টাইলে চাবুক মারা হচ্ছে। আমি ভাই এক সেকেন্ড শুভজিৎ, যেটা হচ্ছে যে দেখো,
এই হরিয়ানা উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা এই ধরনের কথাগুলো শুনতাম একটা সময়, তাই নিয়ে হিন্দিতে সিনেমা তৈরি হতো, খবরে কাগজে রিপোর্ট বেরোতো সালিশি সভায় এটাকে মারধর করা হয়েছে, গাছের ডালে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজকে হরিয়ানা উত্তরপ্রদেশ যে জিনিস পেছনে ফেলে এসছে, পশ্চিমবাংলা আজকে সেই জিনিসকে পেছন দিকে হেঁটে গিয়ে আহরণ করছে। আর আমি লাস্ট একটা কথা বলছি, আমি অত্যন্ত আন্তরিকভাবে তোমাদেরকে বলবো, আমরা কিন্তু এখানে আলোচনা করছি বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে, তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে। আজকে পশ্চিমবাংলায় কিন্তু অনিক দত্ত, কমলেশ্বর মুখার্জি, মানসী সিনহার মতো বুদ্ধিজীবীরা রয়েছেন, বাদশা পবিত্র, সৌরভ পল্লবীরাও রয়েছেন, দেবদূত ঘোষরাও রয়েছেন। সুতরাং সব বুদ্ধিজীবী যে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকেন তা নয়, কিন্তু 100 বার আমাদেরকে প্রশ্ন করতে হবে যে এই যে একটা অংশ আছে যারা নিজেদেরকে বিরাট একেবারে খালি আঁতেল বলে নয়, কিছুটা বামপন্থী বলে দেখান, তাদের সিপিএমের প্রতি মূল রাগটা হচ্ছে সিপিএম আর যথেষ্ট বামপন্থী নেই, তারাই হচ্ছে আসল বামপন্থী, এই শুভপ্রসন্ন, যোগেন চৌধুরী মার্কা এই ধরনের বুদ্ধিজীবী। এরা বেসিক্যালি যেটা চায় ময়ূক, আমি বলছি যে প্রেস্টিজ অফ দ্য লেফট, প্রিভিলেজ অফ দ্য রাইট। আমি বামপন্থী আতেল সাজার যে সামাজিক হচ্ছে একটা কী বলবো, একটা সম্মান, সেটাও নেব। আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি ক্ষমতায় যে আছে তার পাশে থেকে তার থেকে যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুযোগ সুবিধা নেওয়ার, আমি সেগুলোকেও চেটে পুটে নেব। এই ধরনের বুদ্ধিজীবী হতে সাবধান, এদের মুখোশটাকে মানুষের সামনে খুলতে হবে। তবে আমার ধারণা মানুষ এদেরকে চিনে গেছেও। তৃণমূলের কোনো সমর্থকও তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদেরকে আর সেই গুরুত্ব দেয় না যা হয়তো আজ থেকে 10 বছর আগে দিত। ঠিক ঠিক। আমি একবার একটা টেলিফোন নিয়ে নিই। একজন দর্শক আছেন, তিনি নিজের নাম জানাতে চান না, উত্তর 24 পরগনা থেকে বলছেন। কে বলছেন বলুন? আমি ময়ূক বলছি, আপনার বক্তব্য আপনি রাখতে পারেন। হ্যালো, বলুন। হ্যালো ময়ূক। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এই বাংলাতে যা হচ্ছে, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছি, বলুন দিদি। হ্যাঁ, বাংলাতে যা হচ্ছে গত 5-7 বছর, তা আমরা পশ্চিমবাংলাতে পালানোর মতন অবস্থা। এই যে তারা ক্ষমতায় যে সরকার আছেন, কোথায় কোথায় মণিপুর, কোথায় কোথায় উত্তরপ্রদেশ, কোথায় কোথায় গুজরাট নিয়ে আলোচনা করে। আরে বাবা, নিজেদের এখানে কি হচ্ছে সেটা দেখো, বা সেটাকে সমাধান করার চেষ্টা করো। আমার তো রাস্তায় বেরোনো ভয়ের কারণ হয়ে যাচ্ছে, যা করছে। আর সিপিএম এর আমলে এরকম কোনোদিন ছিল না, কংগ্রেস আমলে কোনোদিন ছিল না। এই সরকার, মমতা সরকার, সবাই জানে যে মমতা মহিলা, গরিবের মেয়ে, সমাজের কল্যাণ করবে। অনেক ধন্যবাদ দিদি। আমি শুভজিৎ নস্করের কাছে যাব, মানস দাও রয়েছেন। শুভজিৎ বাবু, এই যে মানে একেবারে সাধারণ মানুষ, তারা ফ্রাস্ট্রেটেড, তারা ইরিটেটেড, কিন্তু তাদের হাতে কিছু অপশন নেই। মানে তারা জানেন যে যতই যা হোক না কেন আসবে তো তৃণমূল কংগ্রেসই। দেখুন, শুধু সাধারণ মানুষ ইরিটেটেড না, পুলিশও ইরিটেটেড ছিল। না, সবাই ইরিটেটেড। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট কারা দিচ্ছে? পুলিশ যে ইরিটেটেড ছিল, কৌস্তব ইরিটেটেড, তুমি ইরিটেটেড, পুলিশ ইরিটেটেড বলছো, তাহলে ভোটটাকে দিচ্ছে? পুলিশ যে ইরিটেটেড ছিল, এবং পুলিশের যে 2 মিনিট লাগে না তার রিটকে এস্টাবলিশ করতে, যে পুলিশি রিট, সেটা পুলিশ দেখিয়ে দিয়েছে। তার মানে পুলিশ বা কনস্টিটিউশনাল যে অর্গান, তাদের এফিসিয়েন্সিকে নিয়ে প্রশ্ন তোলার সময় আসেনি। প্রশ্ন হচ্ছে যারা পরিচালনা করছে তাদের মাথায় যিনি বসে আছে। আমি বলছি, নৈতিকতার যে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু হাইয়েস্ট লেভেলে যে মানুষটা বসে রাজ্য পরিচালনা করছেন তাকে সেট করতে হবে। হাঁসখালির ঘটনার সময় আপনার মনে থাকবে কিভাবে ভিকটিম ব্লেমিং করা হয়েছিল। ক্রিশ্চিয়ান, ওই যে পার্ক স্ট্রিটের ঘটনায় যে নারী সুজেট জর্ডন, তার চরিত্র হনন করা হয়েছে। মানে আমি বিভিন্ন জায়গায় নাম এসছে, এবং ও নিজে একটা আর্টিকেল লিখেছেন, আমি সেই জন্য বলছি, যদি এটা আমি জানি। কিন্তু আমি বলছি এই যে ভিকটিম ব্লেমিং যখন উপর থেকে আসে, তখন এই হামিদুল বেড়ে ওঠে, তখন এই তাজেমুল বেড়ে ওঠে, এবং তখন শিবু বেড়ে ওঠে। যে কথাটা বলছে না, হামিদুলের বক্তব্যকে কন্ডেম করতে পারবে, কিন্তু হাঁসখালিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটাও তৃণমূল কন্ডেম করতে পারবে না। হামিদুলটা কে? তৃণমূল কংগ্রেস? আরে মমতা ব্যানার্জি কে জানো? মমতা ব্যানার্জি কেউ তৃণমূলে? মমতা ব্যানার্জি কে জানো? মমতা ব্যানার্জির নাম শুনেছো? মমতা ব্যানার্জির নাম শুনেছো? এই ভাই, এটা দিয়ে শুরু করো। শুনেছো? বলছি তো, হাঁসখালি নিয়ে কি বলেছিলেন শুনেছো? আর কথা ছেড়ে উত্তর দাও। হাঁসখালি নিয়ে কি বলেছে? আরে ভাই, তোমার প্রশ্ন কিসের পার্সপেক্টিভ রে ভাই? কিসের পার্সপেক্টিভ? 14 বছরের মেয়েকে রেপ করে মেরে ফেলেছে, পার্সপেক্টিভ। নাম শুনেছো? মমতা ব্যানার্জির নাম শুনেছো? মমতা কথা, প্রশ্নটাকে শোনো, প্রশ্নটাকে শোনো, কন্ডেম করেছে তৃণমূল কংগ্রেস। বলো, 24 ঘন্টা পার করেনি, কন্ডেম করেছে। তার কারণটা হচ্ছে তৃণমূলের একটা নাট বল্টু। কেমন? শুনে নাও কথাটা, শুনে নাও। ওই যে
হাসখালির যে ঘটনাটা বললো সেটা বলার পরে 2.5 বছর পার করে গেছে, এখনো কন্ডেম সেটা করেনি। নিয়ে বিস্তারিত কারণ ওটা আলোচনা মমতা করা যেতে পারে। বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মালকিন। আমার কথা হচ্ছে পরিষ্কার, ওই এই যে নাটবল্টুটাকে কন্ডেম করা যায়, এই যে নাটবল্টুর কথা মালকিনকে বলছো, কন্ডেম করা যায় এই যে না। নাটবল্টুর অভিষেক কথা ব্যানার্জির নাম বলছো, শুনেছো? আরে বাবা, এই যে অভিষেক ব্যানার্জির নাম নাটবল্টুর শুনেছো? কথা বলছো, সেই অভিষেক ব্যানার্জির নাম নাটবল্টু শুনেছো? কেউ নয়। মমতা ব্যানার্জি কেউ তো? মমতা ব্যানার্জি কেউ তো? বিধায়কের কথা কেউ তৃণমূল কংগ্রেস কিন্তু খণ্ডন কিন্তু করেছে। মুখ্যমন্ত্রীটা করতে পারে না। আরে কি মুশকিল, সেটা তার চোপড়ার বিধায়কেরটা করতে পারে, ভবানীপুরের বিধায়কেরটা করতে পারে না। কি মুশকিল, এই ঝগড়া চলতে থাকবে।